আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? ইস্টার্নের আমাদের যে একটা বড় অ্যাসেট আছে, একটা নেটওয়ার্ক আছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এখানে শিক্ষার্থী থেকে, স্টুডেন্ট থেকে কিভাবে একজন মানুষ উদ্যোক্তা হয়, এন্টারপ্রেনিউর হয়, এই গল্পগুলো কিন্তু অনেক ফ্যাসিনেটিং। আমাদের এই জীবনে তো আমরা সবাই কি করি যে ১ম এ লেখাপড়া, তারপর চাকরি-বাকরি, তারপর কিছু একটা করব, ব্যবসা-বাণিজ্য করব। এগুলো নিয়ে তো আমাদের জীবনযাপন থাকে। এর মধ্যে শিক্ষা জীবনে অনেকে আমরা ডিসাইড করে নেই যে আমি সবার দেখানো পথে না যেয়ে নিজে নিজের পথ তৈরি করব। আমি সবাই যা বলছে সেদিকে না যেয়ে নিজের মতো করে কিছু করব। তো সেই ধারাবাহিকতায় আমরা যেটা শুরু করেছি যে ইস্টার্নের ফ্রম স্টুডেন্ট টু এন্টারপ্রেনিউর, যে শিক্ষার্থী থেকে কিভাবে একজন উদ্যোক্তা হয়ে ওঠে সেই গল্পগুলো করার জন্য। আমাদেরই বিভিন্ন ব্যাচের যারা ছাত্রছাত্রী আছে প্রাক্তন বর্তমান, তাদেরই ধারাবাহিকতায় এই প্রোগ্রামটা চলতে থাকবে। আর শুরু থেকেই এখন পর্যন্ত আমি আমার স্টুডেন্টদের, আমি আমার কলিগসদের বিভিন্ন জায়গা থেকে খুব ভালো রেসপন্স পাচ্ছি। তো আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এবং আমার সাথে যুক্ত থাকবেন। ইস্টার্ন ইউনিভার্সিটির ক্যারিয়ার সার্ভিসের এইখান থেকে আমরা স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর সহায়তায় সম্মিলিতভাবে চেষ্টা করছি যে ইস্টার্ন ইউনিভার্সিটির শুরু থেকে এখন পর্যন্ত যারা নিজ গুণে উদ্যোক্তা হয়েছে, যে শিক্ষার্থীরা মহৎ কিছু করার চেষ্টা করেছে, তাদের সেই প্রচেষ্টার গল্পগুলো সবার সামনে ছড়িয়ে দিতে। কারণ এখন এমনিতেই লকডাউনের পরপর সবার আবার নতুন করে আমাদের আগের মতন জীবনে ফিরে আসতে হবে। খুব কষ্ট করে আমরা ২ টো বছর সারভাইভ করেছি। অনেক প্রিয়জন হারিয়েছি। তো সময়টা যেমনই হোক, এর মধ্যেও যেন আমরা একদম মন থেকে সচল থাকতে পারি, তার জন্য এই প্রচেষ্টা। এবং যাদেরকে নিয়ে আসবো অতিথি হিসেবে, তাদের কথা শুনে যেন আমরা কিছু শিখতেও পারি, এটাও প্রচেষ্টা থাকবে। ঠিক আছে? তাহলে উদ্যোক্তা হওয়ার গল্পে আজকে আমাদের যে এপিসোড 2, আজকের অতিথিকে, তার জার্নি কি, শুরু করছি তার মুখ থেকেই শুনে। ঠিক আছে? তাহলে আমি আজকের অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করতে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, এবং স্পেশাল থ্যাঙ্কস টু আব্দুল্লাহ স্যার আমাকে ইনভাইট করার জন্য এত সুন্দর একটা প্রোগ্রামে। বেসিক্যালি এটা আমার লাইফে ফার্স্ট লাইভ প্রোগ্রাম। ইস্টার্ন ইউনিভার্সিটি আমি 2006-এ ইস্টার্ন ইউনিভার্সিটি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে জয়েন করি। আমি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করি আলহামদুলিল্লাহ, এবং পরবর্তীতে ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করি। আচ্ছা, আর ইমন। আজকে প্রোগ্রামে আমাকে আখতারুজ্জামান লিমন ভাইও আমাকে ইনভাইট করছে, তাকেও বিশেষ ভাবে ধন্যবাদ। ওকে, ইমন, আমরাও খুব খুশি আপনাকে আমাদের সাথে পেয়ে। এবং আমি ব্যক্তিগতভাবে অনেক খুশি যে আমি আমার পুরনো ছাত্রদের সম্পর্কে জানবো, তাদের প্রফেশনাল লাইফের সাকসেস সম্পর্কে জানবো, নিজেরা কিছু করেছে। এগুলো জানতে পারলে আমারও ভালো লাগে এবং আমার সাথে সাথে যেসব মানুষরা দেখছে তাদেরও অনেক ভালো লাগবে এবং নিজেরা ইন্সপিরেশন পাবে। আপনি যদি একটু বলতেন ইমন, যে আপনি কিভাবে শুরু করলেন, আপনার বিজনেসটার নাম কি এবং আপনি কিভাবে উদ্যোক্তা হলেন, শুরুর দিকের গল্পটা যদি আমাদেরকে একটু বলেন। আমি হয়তো আপনারা অনেকে আমাকে চেনেন। আমি স্কলার জোন, আমাদের স্টাডি অ্যাব্রোড উইথ স্কলার জোন আমাদের একটা পেজ আছে, এবং আমাদের অফিসটা ধানমন্ডি 3 নম্বর রোডে। আমি স্কলার জোনের সিইও। বেসিক্যালি আমি 2010-এই বিজনেসটা শুরু করি, 2010-এর ডিসেম্বরে। আমি 10 আর্লিতে আমি স্যারকে বলতেছিলাম, আর্লিতে আমি বিবিএ কমপ্লিট করছি। প্রথম দিকে আমি আসলে ইস্টার্ন ইউনিভার্সিটির অনেক অবদান আছে, আমি সবসময় বলি এটা আমার আজকের পজিশনে আসার জন্য, কারণ আমার ফাউন্ডেশনটা ওখান থেকেই হয়েছে। ইস্টার্ন ইউনিভার্সিটিতে আপনারা জানেন যে ছোট ছোট অনেক প্রোগ্রাম হয়, যে বিষয়গুলো আসলে কি আমাকে অনেক ইনফ্লুয়েন্স করছে। এন্টারপ্রেনিউরশিপের একটা ফেয়ার হয়, আমরা যে ফেয়ারটা পাইছি, আমরা ফেয়ারটা করতে পারছি। জাফরিন ফরিদ ম্যাম আমাদের আসলে, উনি আইবিএ ব্যাকগ্রাউন্ড ছিলেন, তো উনি তখন আমাদেরকে এই প্রোগ্রামটা নিতেন। আমরা তার অনেকগুলো প্রোগ্রাম পাইছি। এবং বিশেষ করে আমি ধন্যবাদ দেবো আমাদের পাশা স্যারকে। পাশা স্যারের আমি 4টা প্রোগ্রাম করতে পারছি, এবং ব্র্যান্ড ইমেজ কিভাবে মার্কেটিং করতে হয়, ব্র্যান্ড করতে হয়, সেলস করতে হয়, এইগুলা তার কাছ থেকে আমরা খুব কাছে থেকে শিখছি। এবং তার অনেক কিছুই আমার লাইফে আমি এখনো ইমপ্লিমেন্ট করি মার্কেটিং এ। আমাদের খুব কাছের থেকে আমি শিখতে পারছি আমাদের জাহিদ স্যারের কথা বলবো অবশ্যই, কারণ ফাইন্যান্সে যখন আমি বিবিএ কমপ্লিট করি তখন আমার ফাইন্যান্স মেজর ছিল। এবং ঠাকুর স্যারের কথা, লাইফে অনেক স্ট্রেস নিয়ে কম টাইমে অনেক বেশি ওয়ার্ক করতে হয় কিভাবে, এই বিষয়টা আমি ঠাকুর স্যারের কাছ থেকে শিখছি। যদিও সে অনেক কম টাইম দিত, কম টাইম দিয়ে আমাদের কাছ থেকে অনেক ওয়ার্ক আদায় করে নিত, তখন মনে হইতো যে এত কম টাইমে কেন, এত কম সময়ের মধ্যে কেন এত প্রেশার দিয়ে প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে, মানে অ্যাসাইনমেন্ট গুলো নিচ্ছে, কিংবা এত কম টাইমে কেন এত বড় বড় এক্সাম দিচ্ছে। কিন্তু এখন আমরা রিয়েলাইজ করি ঠিক তখনকার যে প্রেশার গুলো, আমরা স্ট্রেস গুলো নিতে পারছি, প্রেশার গুলো নিতে পারছি, কর্মজীবনের প্রেশার আসলে ডিফারেন্ট। বাট তাদের যে
ইনফ্লুয়েন্স ছিল আমাদের লাইফে। এবং আমি সবচেয়ে প্রথমে বলবো যে আমার খুবই মনে পড়ে যখন আমার একদম আর্লি ফার্স্ট সেমিস্টারটা করি, আমি একদম গ্রাম থেকে আসছি, নাটোরে আমার বাসা। ওখানে ফারজানা মিস নামে একজন মিস ছিল, উনি সুইডেন থেকে আসছে। তো উনি আমাদের ক্লাস নিত একদম 2006 ইন্ট্রোডাকশন টু বিজনেস, আমার খুব ভালোভাবে মনে আছে। তো তখন উনি ক্লাস নেওয়ার কিছুদিন পরে আমি যা দেখতাম, যেদিকেই তাকাইতাম, আমার মনে হইতো ওইটা দিয়ে একটা বিজনেস করা যাবে, ওইটাই সেল করা যাবে। তো এটা আমাকে আসলে তখন ইনফ্লুয়েন্স করে অনেক অনেক ভাবে। ইউনিভার্সিটি অনেক ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স করার জন্য। এবং ইস্টার্নে প্রথম দিকেই বলবো আমরা, কারণ ইস্টার্ন 2003-তে শুরু হয়েছে আপনারা জানেন, এবং 2006-এর ব্যাচ আমরা, 10th ব্যাচ। তখন ইস্টার্নে সাকসেসফুলি কোনো কমপ্লিট ব্যাচ বের হয়নি আমরা যখন ইস্টার্নে ভর্তি হই। বাট তখন টিচাররা অনেক অনেক আন্তরিক ছিল, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া ছিল। এখনো আই হোপ সো এখনো অনেক আন্তরিক, কারণ আমি ফিল করি এখনো আমাদের অনেক টিচারের সাথে আমাদের অনেক যোগাযোগ আছে। আর শুরুর গল্পটা আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল, আমার এখনো মনে পড়ে যখন আমি ট্রায়াস ইন্টারন্যাশনাল, আমার আর একটা কোম্পানি আছে আপনারা জানেন, আমি যখন প্রথমে এটা শুরু করি চায়না নিয়ে, চায়নাতে আমরা মেডিকেল স্টুডেন্ট পাঠাইতাম, পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট পাঠাই। তখন আমি আমাদের কোনো একজন ফ্যাকাল্টির কাছে বলতে যাই যে ম্যাম আমি তো চায়নাতে স্টুডেন্ট পাঠাবো। তখন আসলে এটা হাস্যকর ছিল 2010-এ, যে চায়নাতে কেউ পড়তে যায় কিনা, এটা আসলে 2010-এ কেউ শুনেই নাই। তো যাই হোক, চ্যালেঞ্জটা নেওয়ার ক্যাপাবিলিটি ছিল। আর এন্টারপ্রেনার হতে গেলে খুব বেশি চিন্তা করার আসলে সুযোগ থাকে না, অনেক বেশি বুঝলে অনেক বেশি চিন্তা করলে আসলে টাফ থাকে। তখন আমরা শুরু করি, প্রথম বছরটা আমার জন্য অনেক অনেক কঠিন ছিল, কারণ কোনো জব এক্সপিরিয়েন্স ছাড়া, উইদাউট এনি এক্সপিরিয়েন্স ছাড়া আমি বিজনেস লাইফ শুরু করছিলাম। আমি নিজে নিজে কাজ করতাম এবং নিজে নিজেই শিখতাম। এটা আমার শুরুর শুরুর গল্পটা ছিল আর কি। আচ্ছা। ইমন, খুব ভালো লাগলো যে তুমি এখনো মনে রেখেছো তোমার টিচারদের এবং তাদের কন্ট্রিবিউশন কোন কোন ক্ষেত্রে তোমাকে কাজে দিচ্ছে। আসলে শিক্ষকতা জীবনের এটাই সার্থকতা। আমি নাম নিয়ে বলবো, জাফরিন ফরিদ ম্যাম এখন আমাদের দেশের বাইরে আছেন, পাশা স্যার আমাদের সাথেই আছেন। তো আসলে এটা খুবই ভালো লাগে শিক্ষক হিসেবে সহকর্মীদের নাম শুনতে পারলে, যে তাদের কথা আমাদের ছাত্ররা এখনো মনে রাখে এবং কর্মজীবনে শিক্ষা জীবনের এই লেসন গুলো কাজে লাগাচ্ছে। আচ্ছা, তোমার উদ্দেশ্যে আমার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যে ধরো যখন তুমি সিদ্ধান্ত নিলে যে তুমি কিছু একটা করবে, তুমি ব্যবসা করবে বা নিজে মতন করে একটা ভেঞ্চার দাঁড় করাবে, উদ্যোক্তা হবে, তো এই সেক্টরটাই কেন? মানে ওয়াই দিস সেক্টর, যেখানে মানে তুমি এখন বর্তমানে যে সেক্টরে আছো বা যে যা নিয়ে কাজ করছো, যে স্কলার জোন, তো মানে তোমার কেন মনে হলো যে এই ক্ষেত্রে আসলে ভালো হবে বা এই এই কাজটা আমি করতে চাই, এই সিদ্ধান্তটা কেন হলো? আর এছাড়া তোমার হাতে আরো কোনো অপশন ছিল কিনা, যদি একটু বল। আমি আর্লিতে বললাম যে আমার ঢাকার লাইফ শুরু হয়েছে 2005 থেকে। ঢাকার লাইফ শুরু হয়েছে, তো আমি যেহেতু মফস্বল এরিয়া থেকে আসছি, ঢাকা সম্পর্কে আমার কোনো ধারণাও ছিল না। ইউনিভার্সিটি লাইফে অন্টারপ্রেনিয়ার যখন ক্লাসটা করি, তখন বিভিন্ন ফেয়ারে অংশগ্রহণ করি, তখন থেকে আমার মধ্যে আহ, উদ্যোক্তা হওয়ার একটা চিন্তা ভাবনা তৈরি হয়। এবং পরবর্তীতে আমি দেখা যায় যখন এটা শুরু করি, তখন আমার কিছু ফেলো ফ্রেন্ড ছিল। আমাকে হঠাৎ করে একদিন সে বলে যে চায়নাতে অনেক স্টুডেন্ট যেতে চায়, এবং উম, বাংলাদেশে, আমি সবসময় বলি বাংলাদেশে বিজনেস করা আসলে অনেক সহজ। কারণ বাংলাদেশে তুমি, আমরা যদি রাইট কাজটা রাইটলি করতে পারি, তাহলে আমাদের বিজনেসটা হয়ে যায়। মানে রাইট সার্ভিসটা যদি আমরা দিতে পারি। কারণ বাংলাদেশে মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, মানুষের মধ্যে বিশ্বাস করে কোম্পানি, কিংবা বিশ্বাস করে বিভিন্ন যে সার্ভিস, বিশেষ করে সার্ভিস সেক্টরে বিশ্বাসের জায়গাগুলা খুবই কম। এখন কেউ যদি কোনো একটা সার্ভিস বিশ্বাসের সাথে দিতে পারে, এই সার্ভিসটা অনেক ইজি হয়ে যায়। এবং তখন আমার ফ্রেন্ড আমাকে বলল যে এই সেক্টরে অনেক অনেক ধরনের সমস্যা আছে, আমরা চাইলে এই সেক্টরে একটা বিজনেস শুরু করতে পারি। এবং উম, অনেকে মেডিকেলে, বাংলাদেশে সিট লিমিটেশন আছে, অনেকে মেডিকেলে পড়তে যেতে চায়। তখন আসলে এত বেশি চিন্তা করিনি, তখন বিজনেস সম্পর্কে যে খুব বেশি নলেজ ছিল তাও না, বাইরে কিভাবে স্টুডেন্ট যায় এটা সম্পর্কে নলেজ ছিল তাও না। আমি আমার ঢাকা মেডিকেলের ফ্রেন্ড, তো তিনজন মিলে আমরা শুরু করি বিজনেসটা। প্রথমে বেসিক্যালি আমিই টাইম দিতাম, পুরো টাইমটা আমি দিতাম, যেহেতু আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড ছিলাম এবং আমার বিবিএ কমপ্লিট ছিল। তো এটা ছিল আমার শুরুর গল্প। বাট আমি যে খুব বেশি বুঝে, খুব বেশি জেনে শুরু করছি এটাও না। বাট ওই যে একটা এই মানে
চিন্তা ছিল যে আমি বিজনেস করব, আর এটা আমার জন্য একটা অপরচুনিটি ছিল যে এই বিজনেসে প্রথমত ইনভেস্টমেন্ট খরচটা অনেক কম ছিল যেহেতু সার্ভিস বিজনেস, আর যেহেতু আমার খুব বেশি ফান্ড ছিল না। আর এই বিজনেসটাতে যেটা ছিল ল্যাকিং ছিল, সমাজের দুইটা জিনিস আমরা খেয়াল করে দেখছিলাম যে এই বিজনেসে রাইট প্লেসটার অভাব আছে, কিন্তু অনেকে চায় সার্ভিসটা চায়। এই জন্য আমার কাছে তখন মনে হয়েছিল যদি আমি বিশ্বস্ততার সাথে অনেস্টলি সার্ভিসটা মানুষকে দিতে পারি এবং খুব দ্রুত এই জায়গায় একটা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করা সম্ভব। আলহামদুলিল্লাহ, আমি আরো সামনে বলবো অনেক কথা। তো আমরা সেটা করতে পারছি, আমি বলবো যে কেন কিভাবে করতে পারছি। আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক এবং শিক্ষার্থী, আপনাদের সবার উদ্দেশ্যে দুটো কথা। আমাদের যে উদ্যোক্তা আজকে ইমন, তিনি যা বললেন সেখান থেকে তার কথা যদি সামারি করি আমি, তো আমাদের সবার জন্য দুটো ব্যাপার লক্ষণীয়। সেটা হচ্ছে, যখন আপনি উদ্যোক্তা হবেন বলে সিদ্ধান্ত নেবেন, দুটো জিনিস মাথায় রাখা খুবই জরুরি। একটা হচ্ছে খেয়াল করা যে আপনি যে ক্ষেত্রে কাজ করতে যাচ্ছেন, যে সেক্টরে, সেই সেক্টরের কাজের প্রয়োজনটা আছে কিনা, ওই সেক্টরে মানুষ আপনার বিজনেসের, আপনার সার্ভিসটা নেয়ার প্রয়োজন অনুভব করে কিনা। দ্যাট মিনস আপনি একটা কিছু খুব করতে ইচ্ছা করছে, আপনার খুব পারবেন, এভাবে আসলে হবে না। আপনাকে দেখতে হবে যে জিনিসটা প্রয়োজন আছে কিনা। যেমন আমরা জানতে পারলাম যে ওই সময় মানুষের দরকার ছিল সার্ভিসটা। আরেকটা ব্যাপার আমরা লক্ষণীয়, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে যে ট্রাস্ট ওয়ার্দিনেস অর্জন করা, বিশ্বাসযোগ্যতা, বিলিভেবিলিটি। আপনাকে অনেস্টির সাথে বিজনেস করে কাস্টমারের যে ট্রাস্ট অর্জন করা, এটা যদি একবার করতে পারেন, কারণ কি একটা জিনিস খেয়াল করে দেখেন, কাস্টমার হিসেবে আমরা কিন্তু সত্যিকার অর্থেই যেখানে ডিল করি, যেখানে প্রোডাক্ট কিনি, তাদেরকে কিন্তু চিনি না। তাদের কথার উপর বিশ্বাস করে আমরা কিন্তু তাদের ওখানে ইনভেস্ট করি এবং আশা করি যে হয়তো একটা অনেস্ট সার্ভিস পাবো। তো যারা সত্যি সত্যি এই কাস্টমারের কষ্টে অর্জিত টাকাটাকে সুন্দর করে ব্যবহার করে, ট্রাস্ট ওয়ার্দিনেসটা মেইনটেইন করে, সেখানে কিন্তু একজন কাস্টমার বারবার ফিরে আসে। তো এই ছিল আমাদের জানতে পারলাম যে আমাদের যে ইমন, তিনি যে উদ্যোক্তা হয়েছেন, তার শুরুর দিকের গল্প। আচ্ছা ইমন, এবার তোমার উদ্দেশ্যে আমার প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন শুরু করেছো তখন তোমার পারিপার্শ্বিক সবার থেকে রিয়াকশন কেমন পেয়েছিলে? তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধবদের কথা তো বললেই যে তোমার কিছু পার্টনার ছিল, তোমার পরিবার, তোমার সোসাইটি, নেইবার, মানে তাদের কাছ থেকে কতটুকু সাপোর্ট পেয়েছো বা কতটুকু নন কোঅপারেশন পেয়েছো, এই ব্যাপারে যদি কিছু বলতে। অনেস্টলি স্পিকিং, এন্টারপ্রেনারশিপ হতে গেলে সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট, বাট এটা পাওয়া যায় না। এটা একদম যদি আমরা অনেস্টলি বলি। এবং আমি সবসময় এখনো পর্যন্ত আহ, সবসময় দেখা যাচ্ছে আমার ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে, আমার চিন্তা ভাবনা দিয়ে আমার মার্কেটিং করাকে আমি বেস্ট মনে করি। আর মেন্টাল সাপোর্টটা পাওয়া যায় মাঝে মাঝে। আমি একটু আবারও বলি, জাফরিন ম্যাম এবং পাশা স্যারের সাথে যোগাযোগ করতাম, তারা সবসময় একটা মেন্টাল সাপোর্ট দিত আমাদেরকে। এবং আমার ফ্যামিলি থেকে, আমার কোনো ভাই বোন নাই, এবং সেক্ষেত্রে সাপোর্টটা পাওয়া একটু টাফ ছিল। আমার বাবা দেখেছি মফস্বল এরিয়াতে থাকতো। ফ্রেন্ডদের মধ্যে আমাকে অনেকেই সাপোর্ট করতো, সাপোর্ট একদম করতো না তা না, বাট বিজনেসে আসলে আমার তো এরকম কোনো ফ্রেন্ড যে বিজনেসে আছে এবং সাকসেস হয়েছে সেটাও ছিল না। যেটা বললাম ইস্টার্নের যে আমরা খুব ওল্ড ব্যাচ, তারা যেহেতু আমরা নিউ নিউ প্রথম দিকের ব্যাচ ছিলাম, এই জন্য আমাদের সিনিয়র যারা এক্সাম্পল তৈরি করতে পারছে সেটাও আসলে ছিল না। এই জন্য সাপোর্টটা আমাদের জন্য ডিফিকাল্ট ছিল। আমি যেটা বলবো যে সাপোর্টিং এর থেকে বেস্ট হচ্ছে নিজে নিজে ট্রাই করা, যে নিজের নিজের রাস্তাটা তৈরি করা। সেটা করতে পারলে সবচেয়ে বেস্ট হয়। এবং নিজের মধ্যে আসলে ফেয়ার তো থাকেই, কারণ একটা স্টুডেন্ট বাইরে পাঠালে সে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারে, এবং সমস্যায় পড়লে আমি কিন্তু লোকালি যেহেতু থাকি সেই সমস্যাগুলো আমাকে লোকালি ফেস করতে হবে, এবং প্যারেন্টসদের বিভিন্ন টাইপসের সমস্যা আমরা ফেস করে করেই সামনে আগাই। বাট আমি যেটা হয়েছে সব সময় যে ওই টাইম থেকে আমি প্রত্যেকটা ডিসিশন নিতাম, এবং ইনস্ট্যান্ট দেখা যেত অনেক চিন্তা করে করে ডিসিশন নিতে 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 সামনে আগানোর কারণে আমার এইগুলা পরবর্তীতে আমার যে কোনো ডিসিশন মেকিং এ দেখা যায় ইরর অফ মিস্টেকটা অনেক কমতে থাকে। প্রাইমারিতে হয়তো না তা না হয়তো, বাট যেহেতু আমি নিজেই নিজেকে গাইড করার চেষ্টা করতাম। আর উদ্যোক্তা যারা হয় আপনারা যারা হইছেন, যারা জানেন যে একটু তারা নিজের প্রতি অনেক আত্মবিশ্বাসী হইতে হয়, যে আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি হুইচ ইজ অ্যাবসলিউটলি রাইট। হ্যাঁ। আর পারিপার্শ্বিকতা আসলে অনেক বেশি শুনতে গেলে আসলে কনফিউজড হওয়ার সুযোগটা বেশি থাকে। আর উদ্যোক্তা হইতে গেলে দেখা যাচ্ছে অনেকের কথা শুনলেও সবসময় সিদ্ধান্তটা যেন নিজেরই থাকে, এইটা আমি সবসময় ফলো করতাম। আচ্ছা, অনেক ধন্যবাদ।
ওকে, দর্শক এবং শিক্ষার্থী, আপনাদের উদ্দেশ্যে তাহলে আমরা এই ব্যাপারটাতে একটু সাম আপ করছি যে আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে আপনি উদ্যোক্তা হবেন, তখন আপনাকে অবশ্যই নিজের ভেতরের যে আপনার সৎ সাহস এবং সদিচ্ছা বা আপনার যে স্বপ্ন, সেই জিনিসটাকে কিন্তু আপনাকে অবশ্যই আগে আনতে হবে। পারিপার্শ্বিকতা কিন্তু সবসময় সাপোর্টে থাকবে না। সবাই কিন্তু ইকুয়ালি আপনাদেরকে বা আমাদেরকে সবসময় বলবে না যে তোমার মধ্যে এটা ভালো, তুমি ওটা করলে ভালো হবে। তো আপনি নিজে যদি কনফিডেন্ট থাকেন যে আপনি যা করছেন সেটা রাইট এবং সেখানে এর মধ্যে একটা পসিবিলিটি আছে, তো ডেফিনিটলি আপনার নিজের কথা শুনে এগিয়ে যাওয়া উচিত। আর আমরা বেশ কিছু কমেন্ট পাচ্ছি, খুব ভালো লাগছে। এখানে সবাই যারা দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক স্টার দেখছেন, ম্যাম দেখছেন, কমেন্ট করে জানাচ্ছেন। খুব ভালো লাগছে এবং ইমন তোমাকে অনেকেই শুভকামনা দিচ্ছে। আমাদের নতুন ছেলেমেয়েরা, প্রাক্তন ছেলেমেয়েরা সবাই দেখছে তোমাকে। তো সবার উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে অনেক ভালোবাসা। দেখতে থাকুন, এভাবে আমাদের সাথে থাকুন। আর যে লেসন গুলো আমরা পাচ্ছি সেগুলো ছড়িয়ে দিন এবং যদি কিছু জানার থাকে ডেফিনিটলি কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা ইমন, তোমার কাছে আমার প্রশ্ন এবার সেটা হচ্ছে যে আম তোমার ওই সময়ে আম কেউ কি বলেছিল বা তোমার কি মনে হয়েছিল যে চাকরিতে না যেয়ে ব্যবসা শুরু করছি একটু জিনিসটা কেমন হয়ে যাচ্ছে? বা কেউ কি তোমাকে বলেছিল যে চাকরি করলেই তো পারো বা চাকরি এবং ব্যবসার মধ্যে কেন যাচ্ছ? রিস্কি হতে পারে। এরকম করে কেউ কিছু বলেছিল কি? বা তুমি কি এরকম কোনো পরিস্থিতির শিকার হয়েছিলে? কারণ এখন অনেকেই নিজের উদ্যোগে কিছু করতে গেলেও কিন্তু এরকম প্রশ্নটা শোনে এবং অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা থাকলেও একটা সময় নিজেরাই তারা কিন্তু একটু কনফিউজড হয়ে যায় যে কি করব, তাহলে কি ঠিক করছি কিনা। আচ্ছা, আমাদের সাথে আছেন শহীদ আখতার হোসেন স্যার। কংগ্রাচুলেশনস, আওয়ার স্টুডেন্টস উইল বি ইন্সপায়ার্ড বাই ইউ। থ্যাংক ইউ স্যার আপনার মন্তব্যের জন্য। আমাদের ভিসি স্যারও আমাদের সাথে আছেন এবং তিনিও তোমাকে ইন্সপায়ার করছেন। তো ইমন, তোমার উদ্দেশ্যে প্রশ্ন যে চাকরি বাদ দিয়ে ব্যবসা কেন? কারণ এখন এটা হচ্ছে অনেক বড় একটা আমাদের কোয়েশ্চেন মার্ক থাকে যে এদিকে যাচ্ছি, সফল হব তো, রিস্ক আছে। তার চেয়ে চাকরিতে গেলেই পারো। আম একটু পরিশ্রম করবে, মাস শেষে তোমার বেতন আসবে। তোমার তো এখানে কোনো রিস্ক নাই বা ব্যবসাটা করতে গেলে একটু রিস্ক হতে পারে। এরকম কোনো পরিস্থিতির বা এরকম কোনো প্রশ্ন শুনেছিলে কি তুমি? ইমন, শুনতে আমি পেয়েছো আমার প্রশ্ন? সবসময় একটা কথা বলি যে আপনি লাইফে, লাইফ তো একটাই। আপনার লাইফে লাইফে যতটুকু পর্যন্ত রিস্ক নেবেন হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পেয়েছি, থ্যাংক ইউ স্যার। আমার কাছে সবসময় মনে হয় লাইফ তো একটাই, আপনি লাইফে যতটা রিস্ক নেবেন অপোজিটে ততটাই গেইন করার সুযোগ থাকবে। এটা ট্রু যে আমি যখন 2010 থেকে বিজনেস শুরু করি, 11, 12, 13, 14, 15, 16, এভরি ইয়ার আমার মনে হয়েছে যে এইটাই আমার লাস্ট ইয়ার বিজনেস, মানে যদি অনেস্টলি বলি। বাট যেটা সবসময় আমার ভিতরে কাজ করছে শেষটা দেখা, হ্যাঁ এই বছরই শেষ হবে, আমি দেখি না কতটুকু আমি টিকে থাকতে পারবো। এই যে শেষ দেখার চেষ্টা করে যাওয়া, এবং প্রতি বছরই যেটা হয়েছে যখন আমি একদম শেষে চলে যাচ্ছি, যখন দেখা যাচ্ছে আমার হয়তো মনে হচ্ছে যে আর আমার বাসা ভাড়া দেওয়ার টাকা থাকবে না, অফিসের স্যালারি দেওয়ার টাকা থাকবে না, হয়তো বা অফিসের রেন্ট দেওয়ার টাকা থাকবে না, ঠিক ওই টাইমে লাইফে আসলে কিছু মিরাকেল ঘটতে থাকে। আমি আসলে অনেক ভাগ্য বিশ্বাসী যে প্রতি বছর আমার মনে হয়েছে, এবং ওই টাইমে সবচেয়ে কঠিন যে সময়টা যায় স্ট্রেস। এন্টারপ্রেনিউর হইতে হলে আগে মাইন্ড সেট আপটা অনেক ইম্পর্টেন্ট, আপনার আগে মাইন্ড সেট আপ নিয়েই আসতে হবে যে আমি যেহেতু এই পথটা নিছি, আমি এই পথে হেঁটে যাব, তা আমার মাইন্ড সেট আপ থাকবে, আমি অনেক স্ট্রেস হবে, অনেক চ্যালেঞ্জ আসবে, আহ অনেক ধরনের চ্যালেঞ্জ ওভারকাম করে করে আমাকে সামনে আগাইতে হবে। এই জন্য আমি সবসময় বলি যে এমন কোন ইয়ার নেই, এবং আমার ফ্যামিলির সাথে আমি মাঝে মাঝে আলোচনা করতাম যে এই বছরের পরে যদি আমি ভালো না করতে পারি তাহলে আসলে অন্য কিছুতে চলে জব করব, এটা চিন্তা হয়নি, কারণ আমার যারা ফ্রেন্ড যারা জব করে তারাও দেখেছে ম্যানেজমেন্ট লেভেলে চলে গেছে লাস্ট 10 ইয়ার্স। এখন আমি যদি তাদের আন্ডারে জব করতে শুরু করতাম, এটা আমার জন্য আসলে অনেক চ্যালেঞ্জিং হতো। এটা আমার একটা ভয় ছিল, এই অন্টারপ্রেনিয়ারদের একটা ভয় থাকা উচিত যে আমার তো আর ব্যাক করার সুযোগ নাই, এটা মাথায় রাখতে হবে। তার মানে কিন্তু ব্যাক করার সুযোগ নাই মানে কি, আমাকে সামনে আগাইতে হবে, অল্টারনেটিভ নাই তো, আমাকে সামনে আগাইতেই হবে, একটাই অল্টারনেটিভ, আমাকে সামনে আগাইতে হবে। এইরকম যদি ডেসপারেট কারোর মধ্যে থাকে, এবং আমার মধ্যে যেটা ছিল যে আমার প্রত্যেকটা টাইমে আমার মনে হতো যে আমার কাছে একটাই অল্টারনেটিভ, সেটা হচ্ছে আমাকে সামনে আগাইতে হবে। এই জন্য দেখা গেছে হ্যাঁ ট্রু, স্ট্রেস, হিউজ স্ট্রেস ছিল, অনেক রাত কাটছে যে রাতে আমি ঘুমাইতে পারিনি বিভিন্ন কারণে, বিজনেসের ছোট ছোট অনেক প্রবলেম থাকে, অনেক টাইম গেছে যেটা খুবই অনিশ্চয়তার মধ্যে আমার সময় কাটছে। বাট ওই যে আমি বললাম আমার মাইন্ডসেট ছিল যে আমাকে তো শুধু সামনে আগাইতে হবে, কারণ আমি তো পিছনে যাওয়ার সময় নেই, এটা ওয়ান ওয়ে রোড।
তখন আসলে আর যারা এই চিন্তা ভাবনা থাকে, তো আমি আসলে যেহেতু আমি মুসলিম এবং আল্লাহ খোদায় বিশ্বাস করি, আমার কাছে সবসময় মনে হইতো যে সামথিং মিরাকেল আমার সামনে ঘটবে, যেটা কিনা আমার লাইফটাকে চেঞ্জ করে দেবে। বাট স্টিল আমি এটা এখনো বিশ্বাস করি যে বিজনেসম্যানদের ক্ষেত্রে নামাজ পড়া এবং এই যে মিরাকেলের জন্য ওয়েট করা, এটা আসলে অনেক ইম্পর্টেন্ট, এবং মাইন্ডসেটটা আসলে অনেক ইম্পর্টেন্ট, যে আমার এই মাইন্ডসেটটা তো সবসময় এবং স্ট্রিক্ট থাকা মাইন্ডসেটের উপরে। আর আহ, এটাই আসলে। আচ্ছা, অনেক ধন্যবাদ ইমন। তোমার কথা শুনে সত্যি আমি অনেক ইন্সপায়ার্ড হচ্ছি নিজেই। যদি কখনো কিছু করতে পারি তোমার কথাগুলো আমার অবশ্যই মনে থাকবে। আচ্ছা, তোমাকে পাশা স্যার তোমাকে শুভকামনা জানিয়েছেন, আরো অনেকেই জানিয়েছেন দেখতে পেলাম। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আছেন, দেখছেন এজন্য। আচ্ছা, আমার অনেক প্রিয় শিক্ষার্থীদের একজন উদ্দেশ্যে টিচার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে একটা জেদ থাকা খুব জরুরি। শিক্ষার্থী থেকে যখন উদ্যোক্তা হবেন তো অবশ্যই আপনার মনের মধ্যে একটা জেদ থাকা দরকার, যেটা আমাদের আজকের অতিথি ইমন খন্দকার যেটি বলছিলেন যে দেয়ার শুড নট বি এনি অল্টারনেটিভ, আই মিন আই শুড নট গো ব্যাক টু এনি আদার অপশন। মানে আমার কাছে তো আর কোনো অপশন নেই, বিকজ আই ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনিউর এন্ড আই উইল বি অ্যান এন্টারপ্রেনিউর। Definitely, temporarily, there will be setbacks, there will be challenges, but I have to be firmly determined that I will overcome each barrier, each obstacle. এই মেন্টালিটি, এই জেদটা যদি থাকে তাহলে কিন্তু সমস্যার সমাধান আসবে। আর ইমন খুব চমৎকার একটি কথা বলেছে যে ধর্মতে বিশ্বাসী হওয়া এবং হচ্ছে ধর্ম চর্চা করা। আমরা যে ধর্মে থাকি, সৃষ্টিকর্তার প্রতি যদি অগাধ বিশ্বাস থাকে এবং আমি যদি আমার সৎ পরিশ্রমের পর তার কাছে সাহায্য চাই, সৃষ্টিকর্তা কখনোই নিরাশ করবেন না। তো আমরা এই দুটারই প্রমাণ কিন্তু আমাদের ইমনের মাঝে দেখতে পেলাম আজকে। আচ্ছা ইমন, এবারে বলো তো যে শুরু থেকে এখন পর্যন্ত তুমি তোমার বিজনেসটাকে কিভাবে ডেভেলপ করলে, বা স্টেপ বাই স্টেপ কতটুকু দিয়ে শুরু করেছিলে, কতজন স্টুডেন্টকে দিয়ে শুরু করেছিলে, এবং এখন তোমার স্ট্যাটিস্টিক্স কেমন, বা এখন কতজনকে বাইরে পাঠাচ্ছ, বা এখন কেমন তুমি করে বিজনেসটা ডেভেলপ করলে, কিভাবে এটা তুমি ম্যানেজ করছো, আর হচ্ছে তোমার কাস্টমার, তোমার এমপ্লয়ি, এদেরকে তুমি কিভাবে ম্যানেজ করো, কিভাবে ট্রিট করো, এই দুটো ব্যাপারে যদি কিছু বলতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর এ নাইস কোশ্চেন। আমি পাশা স্যার আমার লাইভ দেখতেছি, আমি আসলে খুবই আবেগ আপ্লুত, উনি আমার অনেক প্রিয় একজন মানুষ। আমি যেটা বলতেছিলাম আসলে, এই সব সময় আমার মাথায় একটা চিন্তা কাজ করতো যে পৃথিবীতে যা কিছু অনেক কুইক টাইমের মধ্যে মানুষ মানি মেক বলেন, ব্র্যান্ড ইমেজ বলেন, যা কিছুই বলেন, তো ইউনিক কোনো কিছু নিয়ে আসতে হবে। তো এইটা থেকে আপনারা জানেন যে বাংলাদেশে একটা প্রোডাক্টে আমরা এখন মার্কেট লিডার। স্কুলিং ইন কানাডা, স্কুলিং ইন অস্ট্রেলিয়া, বাংলাদেশ থেকে স্কুলিং স্টুডেন্ট বাইরে পাঠাবে, এটা আমরাই শুরু করি বাংলাদেশে ফার্স্ট। এবং আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি হিউজ স্টুডেন্ট পাঠিয়েছি। এই প্যান্ডেমিকের টাইমে অনেক এমপ্লয়ি ছাঁটাই করছে অথবা অনেক এমপ্লয়ি বাদ দিছে, কিন্তু আমরা কিন্তু অনেক সাকসেসফুল ভাবে এমপ্লয়ি হায়ার করছি এবং বিজনেস চালিয়ে গেছি, এবং আলহামদুলিল্লাহ উই আর ডুইং এক্সিলেন্ট। আর এটা আমি যেটা বলতেছিলাম যে সামথিং নিউ, সামথিং ডিফারেন্ট কিছু করা, যেটা আমার ব্রেনে সবসময় ছিল, এবং এটার জন্য কিন্তু আমি অনেক অনেক রাত জাগছি এবং ইফোর্ট দিয়ে গেছি। এবং প্রথম থেকে যেহেতু আমার এই চিন্তাটা ছিল, আমরা যখন চায়না নিয়েও বিজনেস শুরু করি, তখন আমার কাছে সবসময় একটা জিনিস কাজ করতো যে আমি ওইটা যখন শুরু করি তখনও কিন্তু ওইটা একদম নিউ ছিলাম আমরা, ও খুব বেশি কোম্পানি মার্কেটে ছিল না। আমরা যখন 2018 স্কুলিং শুরু করি, আমি একটু বলি যে কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে ফোন করে আমাদের উল্টাপাল্টা কথাবার্তা বলতো, এটা তো কোনোদিন শুনিই নাই, কেউ তো যায়ই নাই, বাংলাদেশ থেকেও বলতো। কিন্তু এখন দেখবেন আপনারা আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে পেজে ঢুকলেই আমাদের অ্যাড দেখা যায়, জাস্ট এন্ট্রি নিলেই আমাদের অ্যাড দেখা যায়, এবং আমরা সাকসেসফুলি কিন্তু অনেক স্টুডেন্ট। ওই যে আমি যেটা বললাম যে আপনাকে ডিফারেন্ট সামথিং করা, নিউ সামথিং করা, এটা হইতে পারে। যেমন স্কুলিং নিয়ে আমি বলি, এটা ইন্ডিয়া থেকে, চায়না থেকে, বিভিন্ন দেশ থেকে প্রচুর স্টুডেন্ট আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পড়তে যায়, কিন্তু বাংলাদেশের সিঙ্গেল প্রতিষ্ঠানও কিন্তু এটা নিয়ে স্পেসিফিক ভাবে এটা নিয়ে কাজ করে না। কিন্তু আমরা এটা নিয়ে ওয়ার্ক করছি, অনেক চিন্তা ভাবনা করছি, ধীরে ধীরে ব্র্যান্ড ডেভেলপ করছি। হ্যাঁ, চ্যালেঞ্জিং ছিল, কারণ এইটা আমার নিজে নিজে শিখতে হয়েছে, নিজে পড়ালেখা করতে হয়েছে, এটা নিয়ে নিজে কানেকশন তৈরি করতে হয়েছে, নিজে নিজে শিখতে হয়েছে। কিন্তু আমি পথ দেখাইতে পারছি, যেটার কারণে যে জিনিসটা হয়েছে যে আমরা দ্রুত এটাতে ব্র্যান্ড ইমেজ পেয়ে গেছি। যে কোনো একটা প্রোডাক্টে যদি আপনি বাংলাদেশে নাম্বার ওয়ান হইতে পারেন, মার্কেট লিডার হইতে পারেন, ইট ইজ এনাফ ফর ইউ।
আপনারা এন্টারপ্রেনার হওয়ার ক্ষেত্রে আমি সবাইকে সাজেশন করব এমন একটা কিছু খুঁজে বের করেন। আমরা সব সময় যেটা করি, অন্যরা যেটা করে আমি সেটাই কপি করি। যেমন একজন ফেসবুক তৈরি করছে, আমি আরেকটা ফেসবুক তৈরি করতে চাই। একজন গুগল তৈরি করছে, আমি আরেকটা গুগল তৈরি চাই। একজন পাঠাও তৈরি করছে, আমরা দেখলাম অনেক পাঠাও কোম্পানি চলে আসলো, কিন্তু দেখেন যে লিড করছে সেই কিন্তু সাকসেস। একজন উবার তৈরি করছে, বাংলাদেশে অনেক উবার তৈরি না, এটা হবে না। আপনি বাংলাদেশে নাই এরকম কোনো কিছু নিয়ে আসেন, এবং ওইটা মেন্টালিটিটা থাকতে হবে যে বাংলাদেশের মানুষ, ওই স্যার যেটা বলতেছেন বাংলাদেশের মানুষের ডিমান্ড আছে কিনা। আপনারা জানবেন যে বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার ডেস্টিনেশন হিসাবে কানাডা এখন নাম্বার 1, নিঃসন্দেহে নাম্বার 1। এবং খুব ইজিলি শর্টকাট ওয়েতে কিন্তু স্কুলিং ইন কানাডা করে বাংলাদেশে চলে যাইতে পারছে। এই যে এইটা ফাইন্ড আউট করা যে আপনি যে বিজনেসটা করবেন ওইটা বাংলাদেশে যদি থেকে থাকে, আমি বলবো ওইটা না করাই ভালো। বেটার আপনি খুঁজে বের করেন, ইন্টারনেট করেন, গুগল করেন, যেটা ওয়ার্ল্ডে নাই। যদি এরকম না পারেন, বাংলাদেশে নাই কিন্তু ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে নাই কিন্তু ইউএসএ তে আছে, বাংলাদেশে নাই কিন্তু অন্য কান্ট্রিতে আছে, আপনি ওই জিনিসটাই ট্রাই করেন বাংলাদেশে ভার্সনে বাংলাদেশের মতন করে শুরু করতে। দেখবেন হ্যাঁ প্রথমে অনেক চ্যালেঞ্জ হবে। আমি যখন স্কুলিং শুরু করি মানুষের বকাঝকা, মানুষ চিন্তা করতো এটা তো হয়ই না। যখনই চিন্তা করছে যে এটা তো হয়ই না, তখনই কিন্তু আমার ব্রেনে ক্লিক করছে যে যেহেতু এটা বলতেছে এটা হয় না, তার মানে আমি অন্য দেশে দেখছি এটা হয়, তার মানে এটা যদি আমি বাংলাদেশে করতে পারি এটা ক্লিক করবে। এবং আমি যদি এটা কন্টিনিউয়াসলি লাস্ট 2 ইয়ার্স এবং 2.5 ইয়ার্স করে যাচ্ছি, এটা আমার ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করবে। এখন আমার ওয়াইফকে নিয়ে যদি আমি কোনো রেস্টুরেন্টেও যাই, যে কোনো রেস্টুরেন্টে, গতকালকে আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম আপনার গুলশান থেকে অনেক ভিতরে, আমাকে বলতেছে স্যার আপনাকে তো চিনি, আপনি ওই যে স্টাডি ইন কানাডা ওই ইমন, উনি না ইমন ভাই না? গতদিন আমি ধানমন্ডি একটা রেস্টুরেন্টে গেছি, আমার ওয়াইফ পাশে ছিল, বলছে স্যার আপনাকে তো আমি চিনি, আপনি ওই যে স্টাডি ইন কানাডা স্কুলের ইমন ভাই না? আপনারা খেয়াল করে দেখুন, আমি যদি অন্য যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতাম তাহলে কিন্তু এটা কখনোই পসিবল ছিল না। উইথিন দা 2 ইয়ার্স এন্ড 1 ইয়ার্স এর মধ্যে সারা বাংলাদেশে একটা চেনির মানুষ যারা আমাকে বাই ফেস চিনতেছে। কিন্তু এটা সম্ভব হয়েছে কারণ এটা কিন্তু আমার একদম চিন্তা ছিল প্রথম থেকে যে সামথিং নিউ যেটা নিয়ে আসবো, বাংলাদেশে কেউ করে না, এবং ওইটা দিয়ে আমার একটা ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট হবে। আর ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট হলে যেটা তৈরি হবে, আপনি তারপরে যে প্রোডাক্টই করতে চান, যাই করতে চান, কারণ মানুষ তো আপনাকে ওয়ান টাইমে টাস্ট করছে এবং চিনে, তখন আপনি যা করতে চান সেটাই দেখবেন হিট করবে। এই জন্য যারা এন্টারপ্রেনিউর হতে চায়, এবং মাই সেলফ অলসো, আমি সবসময় ট্রাই করি সামথিং নতুন কিছু করার জন্য। কপি না, কপি পেস্ট করলে আপনি লাইফে খুব বেশি দূর আগাইতে পারবেন না, কারণ এটা তো অনেকেই করে। আবার সবাই যেটা করে ওটা না করা। ধরেন একটা এক্সাম্পল দিই, এখন অনেকেই স্টুডেন্টদের ইউকে তে পাঠায়। আমার কিন্তু সারাউন্ডিংস এর ফ্রেন্ড অনেকেই আমাকে বলে, ইমন ইউকে তে সব কোম্পানি পাঠাচ্ছে, তুমি ইউকে এর কাজ করতেছো না কেন? আমার তখনই মনে হয় যে ইউকের কাজ করা ঠিক না, কারণ ওই কাজটা তো সবাই করতেছে। যে কাজটা সবাই করে ওটা না করা, এবং যে কাজটা কেউ করে না ওটা করার চেষ্টা করা। এইটাও কিন্তু আমি বলি যে এটা আমার ইউনিভার্সিটি লাইফ থেকে শেখা। এন্টারপ্রেনারশিপ নামে একটা সাবজেক্ট ছিল, জাফরিন ম্যাম সবসময় এই জিনিসটা শিখাইতো যে আমি কিন্তু যখনই যে কাজটা করি আমার কিন্তু ব্রেনে ওটা ওয়ার্ক করে যে আমি ইউনিভার্সিটি লাইফে কি শিখে আসছি। আপনাদের ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমি যখন অ্যাড দিই আমার ফেসবুক পেজে, পাশা স্যারের একটা ছিল, আমাদের অ্যাড তৈরি করতে দিছিল যে আপনি কিভাবে একটা বিলবোর্ড তৈরি করবেন। তখন আমার এখন স্পষ্ট মনে আছে, সে আমাকে, স্যার আমাদেরকে কিছু বিলবোর্ড তৈরি করতে দিছিল, যে হেডলাইন, সাব হেডলাইন এবং একটা মেসেজ যাবে। অনেকে দেখেন একটা হেডলাইন মানে একটা অ্যাড দিলে অনেক কিছু লিখে দেয়। এটা খুব স্বাভাবিক যে আমাদের মতন অনেক ছোট ছোট কোম্পানি যারা আলাদাভাবে মার্কেটিং ডিভিশন নাই, আমি কিন্তু সিম্পল জিনিসগুলো মনে রাখছি স্যার ম্যাডামদের। এখনো ওই থিওরি মেনে ওই ফর্মুলা মিলেই কিন্তু আমার অ্যাড গুলা দিই। আলহামদুলিল্লাহ অ্যাড গুলা কিন্তু হিটও করে। দ্যাটস ইট। আচ্ছা, চমৎকার, খুবই ভালো লাগলো। এবং টিচারদের প্রতি তোমার যে ইউনিভার্সিটি এডুকেশনটা তুমি প্র্যাকটিক্যাল লাইফে এভাবে কাজে লাগাচ্ছ, এটা আসলে অনেক ইন্সপায়ারিং। শিক্ষার্থী যারা দেখছো তাদের উদ্দেশ্যে বলবো যে দেখো, তুমি যদি তোমার শিক্ষকদের থেকে, তোমার শিক্ষা জীবন থেকে ভালো কিছু নিতে পারো, সেটা শুধু শিক্ষা জীবনে লিমিটেড থাকে না, কর্মজীবনেও তুমি ওটা কিন্তু খুব সুন্দর করে ইমপ্লিমেন্ট করতে পারো। আচ্ছা, আমরা ইমনের কাছ থেকে অনেক কিছু জানলাম, শিখলাম। আমরা এখন আমাদের প্রোগ্রামের শেষ মুহূর্তে চলে এসেছি। ও কিছু আমাদের খুব অসাধারণ কিছু টিপস দিল। সো নতুন উদ্যোক্তাদের জন্য ইমনের হয়ে আমি বলবো যে নতুন কিছু করার চেষ্টা করুন, ডিফারেন্ট কিছু করার চেষ্টা করুন, যেটা অলরেডি মার্কেটে অ্যাভেলেবল আছে সেই জিনিসটা না দিয়ে যেটা নেই। প্রয়োজন আছে, মানুষ প্রয়োজনের তাগাদাটা অনুভব করে কিন্তু প্রোডাক্টটা পায় না, সার্ভিসটা পায় না, এরকম কিছু অনুসন্ধান করুন যেটা এখনো কেউ দিচ্ছে না।
এরকম কিছু অনুসন্ধান করুন, এরকম কিছু প্রোডাক্টের আইডিয়া খুঁজে বের করুন, মানুষের কাছে সততার সাথে নিয়ে যান আপনার প্রোডাক্টটা, মানুষ ডেফিনিটলি আপনার কাছে আসবে। হ্যাঁ, কিন্তু একটা কথা অবশ্যই মনে রাখতে হবে যে উদ্যোক্তা হওয়ার যে জার্নিটা, এটা কিন্তু একদিনের, এক রাতের, এক মাসের কোনো ব্যাপার না। এবং এমন না যে চাকরি থেকে বাদ দিয়ে আমি উদ্যোক্তা হয়ে গেলাম এবং আমি খুব রাতারাতি ১ মাসের মধ্যে অনেক ধন সম্পদের মালিক হয়ে গেলাম। সেটাও কিন্তু না। আপনি ধীরে, ধীরে স্টেপ বাই স্টেপ কিন্তু উপরে উঠবেন। কিন্তু প্রবলেম গুলো আসলে কিন্তু ভেঙে পড়া যাবে না। শক্ত মনোবল দিয়ে আপনাদেরকে সেটা সমাধান করতে হবে। আপনাদের উদ্দেশ্যে আবারও অনেক ভালোবাসা, এবং শেষ করার আগে আমি ইমনের কাছ থেকে আরেকটু কিছু জানতে চাইবো, যে একটা শেষ পরামর্শ, যে যারা নতুন উদ্যোক্তা হতে চায় বা অনেকে আছে যে সিদ্ধান্ত নিতে পারছে না উদ্যোক্তা হবে কি হবে না, এবং অনেকে উদ্যোক্তা আছে কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে আছে, এদের উদ্দেশ্যে ইমনের কাছ থেকে আমি কিন্তু জানতে চাইবো। আবারও বলছি যে অনেকে আছে যারা এখনো শিক্ষা জীবনে আছে, কিন্তু তারা এখনো সিদ্ধান্ত নিতে পারছে না যে তারা কি করবে, উদ্যোক্তা হবে কিনা, হতে ইচ্ছা করে কিন্তু কনফিউশনে আছে। আরেকজনের উদ্দেশ্যে বলবো যে ধরো আরেকটা গ্রুপ অফ পিপল আছে যারা উদ্যোক্তা হয়েছে কিন্তু এত অবস্টাকল ফেস করে, লস ফেস করে, এবং তখন মনে হয় যে ভুল প্রফেশনে আসলাম কিনা বা এটা ঠিক করছে কিনা। তো এদের উদ্দেশ্যে তুমি একটু কথা বলে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করব। ইমন। থ্যাংক ইউ সো মাচ। আসলে চ্যালেঞ্জ আসবেই আপনার। আমি প্রথমে যেটা বলছিলাম, মাইন্ড সেটআপটা থাকা এটা অনেক ইম্পর্টেন্ট। যে আমি যেহেতু এটা বেছে নিছি, আমার কাছে পৃথিবীতে অল্টারনেটিভ কোনো অপশন নেই। আমি যদি রাত্রে ঘুমাইতে যাই তখনও যেন চিন্তা করি আমার কাছে একটাই অপশন, যে অপশন নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। আর যারা এন্টারপ্রেনার হতে চায় আমি সবাইকে বলবো অনেক অনেক বই পড়া, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি সেলস এর উপরে বই পড়েন, মার্কেটিং এর উপরে বই পড়েন, ম্যানেজমেন্টের উপরে বই পড়েন। ইউনিভার্সিটি শেষ না আপনার বই পড়ার। আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স এর উপরে বই পড়েন। আপনার পড়ালেখার তাগিদটা থাকতে হবে। আমার খুবই মনে পড়ে, আমি আমার ১-১.৫ বছর পরে ১ বছর পরে ম্যাডামের সাথে দেখা হয়েছিল, জাফরিন ফরিদ ম্যাম। আমি বারবার স্যার ম্যাডামদের করতেছি, কারণ আসলে তারা আমার লাইফে পার্ট, আমার লাইফে এত দূর আসার জন্য। তো উনাকে বললাম যে ম্যাম আমি তার পড়ালেখা করি না, এখন তার পড়ালেখার দরকার হয় না। উনি আমাকে বললো জীবন এটা সবচেয়ে ভুল কাজ, পড়ালেখা ছেড়ে দিছো, পড়ালেখা তো করতে হবে। স্টিল আমি রিয়েলাইজ করি আমি সেলস বুঝি না, সেলস এর উপরে অনেক বই আছে যেগুলো নিয়ে আমরা পড়ালেখা করতে পারি, এখন তো খুব ইজি। ম্যানেজমেন্ট বুঝি না, ম্যানেজমেন্টের উপরে আমরা পড়ালেখা করতে পারি। আমরা এন্টারপ্রেনারশিপ বুঝি না, এন্টারপ্রেনারশিপ উপরে পড়ালেখা করি। আপনি কিচ্ছু না, কারোর কাছে যেতে হবে না। আপনি যারা এই ট্র্যাকে অনেক ভালো করছে তাদের কাছেও যেতে হবে না। আপনি নিজে নিজে বই পড়েন, নিজে নিজে শিখেন, নিজে সামনে আগান। আপনার সবচেয়ে কাছের স্যার ম্যাডামরা আপনি যখন ইন্সপায়ারেশন হারাই যাবে তাদের সাথে কথা বলেন। এবং আপনার মোটিভেশনের উপরে অনেক বই আছে, আপনি নিজে পড়ালেখা করেন, পৃথিবীতে বেস্ট সেলিং অনেক বই আছে, দেখবেন আপনি সামনে আগাতে থাকবেন। তবে আমি সবসময় বলবো যে প্রবলেম প্রতিদিনই হয়, আজকেও আমার অফিসে প্রবলেম হয়েছে। আসলে প্রবলেম নিয়েই আগাই, প্রতিদিন প্রতিদিন প্রবলেম হয়, তখনই মনে হয় যে না বিজনেস করব না, ছেড়ে দেবো। আমার আজকে এই যে বললাম যে আমাকে এখন অনেকেই চিনে আলহামদুলিল্লাহ, দেন আমার কিন্তু এই পর্যায়ে আসতে আজকে 10 ইয়ার্স টাইম লাগছে, নট এ সিঙ্গেল ডে। 10টা বছর টাইম লাগছে, প্রায় 3,500 4,000 দিন। তো প্রত্যেকটা দিন কিন্তু আমার কাউন্ট করে করে গেছে। এমন অনেক টাইম গেছে যে আমার রিলেটিভসদের সাথে অনেক সময় আমি টাইম দিতে পারিনি, আমার ফ্যামিলিকে আসলে ওইভাবে টাইম দিতে পারিনি। তখন আমার মনে হয়েছে যে এন্টারপ্রেনারদের লাইফে এরকম। আমার একটা ছোট্ট মোটো ছিল, এখনো আছে, যে আমার মাধ্যমে যেন অনেক কর্মসংস্থান তৈরি হয়। আলহামদুলিল্লাহ আমি হয়তো অনেক করতে পারিনি, যেহেতু সার্ভিস বিজনেস, তারপরও প্রায় 20 থেকে 25 জন আমার অফিসে জব করে। এটা আমার একটা মোটো ছিল। আশা করি একটা টাইম পরে 10 বছরে আমি যে পাইলিংটা তৈরি করতে পারছি, ভিতটা তৈরি করতে পারছি, সামনে আরো অনেক বেশি কর্মসংস্থানের তৈরি হবে আমাদের মাধ্যমে। এবং যারা এন্টারপ্রেনার হতে চায় তাদেরকে আমি বলবো যে পড়ালেখা করতে অনেক বেশি, এবং মাইন্ড সেটআপটা যেন একদম স্ট্রিক্ট থাকে, আমাদের যেন মাইন্ড সেটআপটা ঠিক থাকে। দেন এইটা ঠিক থাকলে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এন্টারপ্রেনার হইতে গেলে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি সবসময় বলি, মানুষের লাইফে ভ্যালু অ্যাড করা। আপনার অ্যাটিটিউডটা অনেক ইম্পর্টেন্ট। এবং যেভাবেই হোক আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে আমি কারোর লাইফে ভ্যালু অ্যাড করব, আপনার কেউ যদি টাকার পিছনে দৌড়ায় তার কিন্তু এন্টারপ্রেনারশিপ হওয়া যাবে না। আপনি যদি চিন্তা করেন যে আমি 1 কোটি টাকার মালিক হব কি 5 কোটি টাকার মালিক হব, এবং টাকা হয়ে গেলে আপনার শরীর মানে চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আপনার হবে না। আপনি ইম্প্যাক্টটা ফেলতে পারতেছেন কিনা এটা ইম্পর্টেন্ট। আমি সমাজে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারতেছি, কতটা মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতেছি, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একজন এন্টারপ্রেনিউর হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ স্যার। এক্সেলেন্ট ইমন, খুবই সুন্দর লাগলো তোমার কথাগুলো, এবং যেটা বলছিলাম যে শিক্ষার্থীরা কি ইন্সপায়ার্ড হবে, আমি নিজে ইন্সপায়ার্ড হচ্ছি তোমার কথা শুনে।
তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। তোমার বিজনেস হাউস থেকে তুমি সময় দিয়েছো, তোমার কাজের মধ্য থেকে, প্রবলেমের মধ্য থেকে, মানে তুমি একটা লিভিং এক্সাম্পল আমাদের সবার জন্য, যে কিভাবে শুরু থেকে শুরু করতে হয়, প্রবলেম নিয়ে লাইফে আগাতে হয়, এবং স্ট্রং এবং ফার্ম ডিটারমিনেশন নিয়ে নতুন কিছু করার উদ্যোগে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে নিজের 100% এফোর্ট দিয়ে কিভাবে সফল হতে হয় সময়ের সাথে। এই জিনিসগুলো তুমি দেখিয়ে দিলে, শিখিয়ে দিলে আমাদের তরুণদের উদ্দেশ্যে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য, এবং শিক্ষার্থী এবং দর্শক যারা যারা দেখছিলেন, আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাথে থাকবেন, আপনাদের আইডিয়া জানাবেন। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো উদ্যোক্তার সাথে, যে আমাদের ইস্টার্নের আঙিনা থেকেই একজন শিক্ষার্থী থেকে উদ্যোক্তার পথে গিয়েছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।